Hi everyone, it's Argo. Welcome back to my channel, The Realm of Literature. আজকে আমরা কন্টিনিউ করব ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের পার্ট 2, যার মধ্যে থাকবে রেনেসা ইন ইন্ডিয়া। চলো শুরু করা যাক। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও অ্যান্ড ইয়াং বেঙ্গল। ডিরোজিও একজন ইনফ্লুয়েন্সিয়াল টিচার ছিলেন হিন্দু কলেজের। তিনি স্টুডেন্টদের এনকারেজ করতেন প্রশ্ন করতে, স্বাধীনভাবে চিন্তা করতে এবং অ্যান্সার খুঁজতে। তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড ইংলিশ রোম্যান্টিক পোয়েটসদের দ্বারা। তিনি ক্রিটিসাইজ করেছিলেন হিন্দু কাস্টমস অ্যান্ড বিলিফ, যেগুলো ধর্মীয় গোড়ামি দেখাতো বা অর্থোডক্সি। তার ফলোয়াররা কি নামে পরিচিত ছিল? ডিরোজিও মেন অর ইয়াং বেঙ্গল। তাদের মধ্যে অধিকাংশই এক্সেসিভলি ওয়েস্টার্নাইজড ছিল এবং তা রিজেক্ট করেছিল ইন্ডিয়ান ট্রেডিশনকে। কেউ কেউ ক্রিশ্চিয়ানিটিতেও কনভার্ট হয়ে গেছিল। নেক্সট চলে আসি ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন এডুকেশন। ওয়েস্টার্ন এডুকেশন ভীষণ স্পিডে বেঙ্গল, বম্বে অ্যান্ড মাদ্রাসে স্প্রেড হতে শুরু করলো। ইংলিশ এডুকেশন একটা গেটওয়েতে পরিণত হলো কিসের? নলেজ, ফ্রিডম, পাওয়ার অ্যান্ড মডার্ন আইডিয়াজ। প্রথম জেনারেশনে যে ইংলিশ এডুকেটেড ইন্ডিয়ান ছিল তারা স্ট্রংলি অ্যাট্রাক্ট হলো ওয়েস্টার্ন সিভিলাইজেশনের দিকে। তারা ভ্যালিউ করলো ইন্ডিভিজুয়ালের ফ্রিডম, প্রাইভেট জাজমেন্ট, ডিউটি অ্যান্ড র্যাশনাল থিঙ্কিংকে। যদিও এক্সেসিভ ওয়েস্টার্নাইজেশন কখনো কখনো এটা ক্রিয়েট করলো একটা দ্বন্দ্ব, কাদের মধ্যে? ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ভ্যালুজ এর মধ্যে একটা দ্বন্দ্ব ক্রিয়েট করলো। এবার চলেছে রাজা রামমোহন রয়। তিনি কিন্তু ওয়েস্টার্নাইজড রিফর্মারদের থেকে কিন্তু আলাদা ছিলেন। তিনি কি অ্যাডমায়ার করতেন? ওয়েস্টকেও অ্যাডমায়ার করতেন, বাট আমাদের ইস্টে যে স্পিরিচুয়াল ফাউন্ডেশনস অফ হিন্দুইজম এটাকেও কিন্তু সাথে নিয়ে চলতেন। তিনি বেদাস অ্যান্ড উপনিষদস এগুলো স্টাডি করেছেন। যে কনসেপ্ট অফ ব্রাহ্মণ অ্যান্ড যে মোনোথেইজম বা একেশ্বরবাদ এটাকে কিন্তু তিনি এমফাসাইজ করতেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828-এ এবং তাকে প্রেজেন্ট করা হয় একজন ওয়ান অফ দ্য পাইওনিয়ার্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল রিকনস্ট্রাকশন, মানে ভারতের যে জাতীয়তাবাদের যে গঠন সেক্ষেত্রে তাকে একজন অগ্রদূত বলা হয়। ব্রাহ্ম সমাজ এটা ওয়ার্শিপ অফ ওয়ান ফর্মলেস গড, একজন নিরাকার ব্রহ্ম বা গডকে ওয়ার্শিপ বা পূজা করা, এটাকে তিনি প্রমোট করেছিলেন। এর মেম্বাররা কি এমফাসাইজ করতেন? লাভ অ্যান্ড ওয়ার্শিপ অফ গড, রাইচিয়াস ডিডস, অ্যাভয়েডেন্স অফ সিনফুল অ্যাকশনস, মোরাল সেলফ ডিসিপ্লিন, চ্যারিটি, এগুলো। দেবেন্দ্রনাথ টেগোর অ্যান্ড পরে কেশব চন্দ্র সেন কিন্তু এই ব্রাহ্ম সমাজের যে মুভমেন্ট এটা একটা মেজর ফিগার ছিলেন। এবার চলেছি কেশব চন্দ্র সেন। তিনি দেবেন্দ্রনাথ টেগোরের সঙ্গে প্রায় 10 বছর ধরে কাজ করেছিলেন। তিনি খ্রিশ্চিয়ানিটি এবং হিন্দুইজমের মধ্যে একটা সিনথেসিস ক্রিয়েট করার জন্য চেষ্টা করছিলেন। তিনি বিলিভ করতেন যে ইন্ডিয়া ইংল্যান্ডের থেকে প্র্যাকটিক্যাল রাইচিয়াসনেস প্র্যাকটিস করা শিখতে পারে, অন্যদিকে ইংল্যান্ড ইন্ডিয়া থেকে স্পিরিচুয়ালিটি লার্ন করতে পারে। তিনি ইংল্যান্ড ভিজিট করেছেন 1870-তে এবং সেখানে ভীষণ পপুলার হয়েছিলেন। পরবর্তীকালে তিনি নিজের চার্চ প্রতিষ্ঠা করেছেন 1866-এ, যার ফলে ব্রাহ্ম সমাজের মধ্যে স্প্লিট এসে গেছিল। তার ফেমাস লেকচার কি ছিল? এশিয়াস মেসেজ টু ইউরোপ। এটা ক্রিটিসাইজ করেছে ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম অ্যান্ড এশিয়ান সিভিলাইজেশনকে ডিফেন্ড করেছে। তাকে একজন ব্রিলিয়ান্ট অ্যান্ড পাওয়ারফুল অরেটর হিসাবে রিগার্ড বা মনে করা হতো। দয়ানন্দ সরস্বতী অ্যান্ড আর্য সমাজ। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে। ব্রাহ্ম সমাজের মতো এটা কিন্তু হিন্দুইজম আর খ্রিস্টানিজমকে কিন্তু কম্বাইন করতে চাইতো না। তিনি বলতেন পুনরায় বেদে ফিরে যাও। তিনি পরবর্তীকালে যে করাপশনস এবং যে অপ্রয়োজনীয় যে অ্যাডিশন হয়েছিল হিন্দুইজমে এগুলোকে তিনি অপোজ বা বিরোধিতা করেছিলেন। তাই ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কি কি ছিল? স্তুতি মানে প্রেইজ, প্রার্থনা মানে প্রেয়ার, উপাসনা মানে ওয়ার্শিপ, শুদ্ধি মানে পিউরিফিকেশন, সংগঠন মানে ইউনিটি, বিদ্যা মানে ন্যাশনাল এডুকেশন। তার যে কাজ এটা পরবর্তীকালে কন্টিনিউ করেছিলেন কারা? লালা হংসরাজ, স্বামী শ্রদ্ধানন্দ অ্যান্ড লালা লাজপত রায়। এবার হচ্ছে প্রার্থনা সমাজ। এটা মেইনলি ডেভেলপ হয়েছিল বম্বেতে। এটা 1867 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা ব্রাহ্ম সমাজের তুলনায় লেস একলেকটিক ছিল এবং আর্য সমাজের তুলনায় এটা লেস মিলিটেন্ট ছিল। এটা হিন্দু সোসাইটির সঙ্গে কানেক্টেড ছিল অ্যান্ড এটা ক্রিশ্চিয়ানিটিতে কনভার্সন কিন্তু প্রমোট করতো না। এটা কি ফলো করতো? মহারাষ্ট্রের যে বিভিন্ন স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে সেইন্টস বা সন্তরা রয়েছে তাদের টিচিংস, যেমন জ্ঞানদেব, একনাথ, নামদেব, তুকারাম, রামদাস, এদের টিচিংস ফলো করতো। এবার চলছে কেটি তেলাং। কাশীনাথ ত্রিম্বক তেলাং। তিনি একজন স্কলার ছিলেন, লয়ার ছিলেন, এডুকেটর ছিলেন অ্যান্ড রিফর্মার ছিলেন। তিনি ডিপলি এডুকেটেড ছিলেন কোন কোন ল্যাঙ্গুয়েজে? ইংলিশ অ্যান্ড সংস্কৃত। তিনি ট্রান্সলেট করেছেন ভাগবত গীতা ফর দ্য স্যাক্রেড বুকস অফ দ্য ইস্ট সিরিজ। তার যে সিরিজ ছিল স্যাক্রেড বুক অফ দ্য ইস্ট, এই সিরিজে তিনি ভাগবত গীতাকে কিন্তু ট্রান্সলেট করেছিলেন। তিনি হাইকোর্টের জাজ ছিলেন অ্যান্ড বম্বে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তার রাইটিংগুলো কিসের জন্য বিখ্যাত? ক্ল্যারিটি, লজিক, সিম্পলিসিটি অ্যান্ড র্যাশনাল আর্গুমেন্ট। তিনি বিশ্বাস করতেন যে কারেক্ট নলেজ প্রয়োজনীয় কিসের জন্য? একটা এনলাইটেন্ড পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করার জন্য। এবার চলে আসি এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে।
তাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। তিনি একজন স্কলার, ইকোনমিস্ট, জুরিস্ট, সোশ্যাল রিফর্মার অ্যান্ড পলিটিক্যাল লিডার ছিলেন। তিনি বিলিভ করতেন যে সোশ্যাল, এডুকেশনাল, রিলিজিয়াস অ্যান্ড ইকোনমিক রিফর্মস এগুলো আলটিমেটলি পলিটিক্যাল ফ্রিডমের দিকে লিড করে। তিনি প্রার্থনা সমাজ এবং পুনা সার্বজনিক সভার সঙ্গে কানেক্টেড ছিলেন এবং তিনি অ্যাসোসিয়েটেড ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ডেভেলপমেন্টের জন্য। তিনি ইন্ডিয়ান ইকোনমিতে স্টেট ইন্টারভেনশনকে অ্যাডভোকেট করেছিলেন। উল্টে কোনটাকে অপোজ করেছিলেন, যে ব্লাইন্ডলি যে লাইসেন্স ফেয়ার ইকোনমিক্সের থিওরি সেটাকে তিনি অপোজ করেছিলেন, যেটাকে ব্লাইন্ডলি ফলো করা উচিত নয়। গোপাল কৃষ্ণ গোখলে তার ডিসাইপল ছিল এবং তার কাজ কন্টিনিউ করেছিল। রানাডেকে ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্সও বলা হয়ে থাকে। এবার চলে আসি থিওজফিক্যাল সোসাইটি। এটা নিউ ইয়র্কে 1875-এ প্রতিষ্ঠিত হয়েছিল। কার দ্বারা? ম্যাডাম ব্লাভাটস্কি, কর্নেল অলকট, উইলিয়াম কিউ জাজ এদের দ্বারা। এই হেডকোয়ার্টার কোথায় নিয়েছিল? মাদ্রাজের আরডিআরে 1878-এ। অ্যানি বেসান্ট এর মোস্ট ইম্পর্টেন্ট লিডার ছিলেন ইন্ডিয়ার। এরা কি অ্যাটেম্প্ট করছিল? যে ওয়েস্টার্ন থট আর ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটিকে কানেক্ট করতে। অ্যানি বেসান্ট সাপোর্ট করেছিলেন এডুকেশনাল ইনস্টিটিউশনস, যার মধ্যে ছিল সেন্ট্রাল হিন্দু কলেজ এট বেনারস। নিড ফর এ স্পিরিচুয়াল লিডার। এই যে ওয়েস্টের থেকে যে স্পিরিচুয়াল চ্যালেঞ্জগুলো আসছিল এগুলোকে কিন্তু কমপ্লিটলি অ্যান্সার দিতে পারছিল না। এই জন্য ইন্ডিয়াতে একজন লিভিং স্পিরিচুয়াল পার্সোনালিটির দরকার ছিল। এই রোলটাকে ফুলফিল করেছিলেন রামকৃষ্ণ পরমহংস। এবার চলে আসি রামকৃষ্ণ পরমহংস। তিনি 1836-এ জন্মেছিলেন এবং কালী মন্দিরে, দক্ষিণেশ্বরে যে কালী মন্দির, সেখানে তিনি প্রিয়েস্ট হয়েছিলেন। তিনি সারদা দেবীকে বিয়ে করেছিলেন। তিনি আনএডুকেটেড ছিলেন, তথাকথিত যে পুঁথিগত বিদ্যা ওটা, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে যে জ্ঞান ছিল সেই জ্ঞানের দ্বারা কিন্তু অন্যান্য শিক্ষিত প্রচুর মানুষ কিন্তু তার দিকে অ্যাট্রাক্টেড হয়েছিল। তিনি এমফাসাইজ করেছিলেন ঈশ্বর দর্শন বা গড রিয়েলাইজেশন, ইউনিভার্সাল স্পিরিচুয়ালিটি, লাভ, হারমোনি এবং রিলিজিয়াস। এইগুলো তিনি বলতেন যে যত সমস্ত পথ আছে সেই সমস্ত পথ একটা জায়গাতে গিয়ে মেশে, সেই পরম সত্য। এবার চলে এসেছি স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর পর স্বামী বিবেকানন্দ তার মেসেজ বা মাস্টারের মেসেজ ক্যারি করেছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেছিলেন। এই মিশন কম্বাইন করছিল স্পিরিচুয়ালিটিকে হিউম্যানিটেরিয়ান সার্ভিসের সঙ্গে। তার ফেমাস ইংলিশ পোয়েমস কি কি ছিল বিবেকানন্দার? কালী দ্য মাদার, দ্য সং অফ দ্য ফ্রি, দ্য সং অফ দ্য সন্ন্যাসিন, অ্যাঞ্জেলস আনওয়ার্স, মাই প্লে ইজ ডান। এগুলো তার রাইটিংস গুলো এমফাসাইজ করতো বেদান্ত, ফ্রিডম, ফিয়ারলেসনেস, সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড দ্য ডিভিনিটি অফ দ্য হিউম্যান সোল। এবার চলেছে B.R. রাজমাইয়ার। তিনি একজন ইয়াং স্কলার ছিলেন, ডিপলি ভার্সড ইন ইংলিশ, সংস্কৃত অ্যান্ড তামিল। তিনি কোন জার্নালের সঙ্গে যুক্ত ছিলেন? প্রবুদ্ধ ভারত, এই জার্নাল। তার তামিল নোভেল কি ছিল? কামলাম্বল। এটাকে একটা ইম্পর্টেন্ট আর্লি তামিল নোভেল হিসেবে ধরা হয়। তার ইংলিশ নোভেল বাসুদেব শাস্ত্রী অ্যান্ড এসেস এগুলো কালেক্ট করা হয়েছে র্যাম্বলস ইন বেদান্তা, এটাই। হিজ ইংলিশ প্রোজ ওয়াজ প্রেইজড। প্রশংসা করা হয়েছিল তার ইংলিশ প্রোজের। কিসের জন্য? ক্লিয়ার, সেন্সিটিভ, পারসুয়েসিভ অ্যান্ড অকেশনালি পোয়েটিক এই বৈশিষ্ট্যের জন্য। তাহলে ওভারঅল সিগনিফিকেন্স কি ছিল? রেনেসাঁ ইন ইন্ডিয়া এটা শেপড হয়েছিল ইন্টারাকশন বিটুইন ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটির মধ্যে, যে ইন্টারাকশন হচ্ছে তার দ্বারা। মেজর মুভমেন্ট কি ছিল? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ অ্যান্ড থিওজফিক্যাল সোসাইটি। ইম্পর্টেন্ট ফিগার্স কারা ছিলেন? রামমোহন রয়, কেশব চন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, রানাডে, তেলং, রামকৃষ্ণ অ্যান্ড বিবেকানন্দ। সেন্ট্রাল এইম কি ছিল? একটা মডার্ন, র্যাশনাল, সোশ্যাল, প্রগ্রেসিভ অ্যান্ড স্পিরিচুয়ালি কনফিডেন্ট ইন্ডিয়া তৈরি করার। তো আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। এর পরের দিন আমরা নেক্সট পার্ট আলোচনা করবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট।